নমস্কার, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ ইংরেজি নববর্ষের ১ তারিখ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আগামী দিনগুলো আপনাদের ভালো কাটবে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি কবি প্রবীর রায়ের জন্মদিন উপলক্ষে। প্রতিবারের মতো প্রতিবার আমরা শ্যামল ছায়ায় এই দিনটি পালন করি গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, আড্ডার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে। আজকেও সে নিয়ম আমরা নিয়মের ব্যত্যয় হবে না। আমরা আবার একত্রিত হয়েছি। যদিও অফলাইনে পারলাম না, অনলাইনেই সবাই রয়েছি প্রবীরদাকে নিয়ে, প্রবীরদার সাথে। কবি প্রবীর রায় তো শুধু কবিতা লেখেননি, তিনি ছিলেন জলপাইগুড়ির কবিতা জগতের আশ্রয় প্রশ্রয়। তিনি ছায়া দিয়েছেন, তিনি ভালোবাসার আলো বাতাস জুগিয়েছেন। তাই প্রবীর রায়ের জন্মদিন আমাদের মানে একটি বিশেষ দিন। এই দিনটিতে আমরা সবাই আবার একত্রিত হতে পেরে সত্যি আনন্দিত হচ্ছি। আমাদের সঙ্গে যেসব অতিথিরা আজকে রয়েছেন, যাদের সাথে আজকে আমরা দিনটি কাটাবো এবং আপনাদের সাথেও দর্শক বন্ধুরা, তাদের নামগুলো একবার আমি বলে দিই। কবি চিত্তরঞ্জন হীরা, কবি অনিন্দিতা গুপ্ত রায়, কবি নীলাব্জ চক্রবর্তী এবং কবি অভিশ্রুতি রায়। আমরা সবাই মিলে আজকে প্রবীরদার কবিতার মধ্যে দিয়ে, প্রবীরদার গানের মধ্যে দিয়ে সবকিছু নিয়ে আবার উদযাপন করব আজকের দিনটি। প্রথমেই আমি কবি অনিন্দিতা গুপ্ত রায়ের কাছে যাই, কারণ একটি দীর্ঘ সময় কবি অনিন্দিতা গুপ্ত রায় আড্ডায় এসেছেন। ব্যক্তিগতভাবেও প্রবীরদার সঙ্গে তিনি ছিলেন কাছাকাছি। তাই অনিন্দিতাদির কাছে আমার প্রথম প্রশ্ন আর কি, যে কবি প্রবীরদা থেকেও একজন মানুষ প্রবীরদাকে অনিন্দিতাদি কিভাবে জেনেছে, কিভাবে চিনেছে, কিভাবে আপন করতে পেরেছে, বা কিভাবে আপনার জন হয়ে উঠেছে সে, আমাদের সাথে যদি একটু সেই সব অভিজ্ঞতা ভাগ করে নেয়। আচ্ছা, শুভ সন্ধ্যা জয়শীলা, চিত্তরঞ্জন দা, দর্শক বন্ধুদের সবাইকে নতুন বছরের প্রথম দিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রবীরদার জন্মদিন। জয়শীলা ঠিকই বলেছিস, আজকের দিনে আমরা সবাই শ্যামল ছায়াতে একসঙ্গে হতাম এবং এই দিনটাতে মনে পড়ে যে আমরা 1 জানুয়ারি অনেক সময় থাকতো, বিশেষ করে আমার আর জয়শীলার বাইরে হয়তো কোথাও কোনো অনুষ্ঠান বা কিছু, বা এমনি ফ্যামিলি কোনো আউটডোরে কোথাও যাওয়া, এরকম কিছু অনুষ্ঠান থাকলেও যতটাই দেরি হোক, করি কি মরি করে 7:30 8টা হয়ে গেলেও দৌড়তে দৌড়তে এসে প্রবীরদার বাড়িতে আমরা ঢুকে পড়তাম। কারণ 1 জানুয়ারি প্রবীরদাকে সামনাসামনি গিয়ে বসে হয়তো দেখা যাচ্ছে আড্ডা শেষ হয়ে যেতে চলেছে, তারপরে আবার শুরু হয়ে যেত আমরা ঢোকার পর। সাধারণত আমরা দিনটা ফাঁকাই রাখতাম শ্যামল ছায়ার জন্য। তো এই দিনটা তো সত্যি প্রবীরদা এমন ভাবে অঙ্গাঙ্গি ভাবে আমাদের সাথে এই দিনটাতে জড়িয়ে আছেন যে মানে 1 জানুয়ারি আর প্রবীরদা আলাদা করাই যায় না। তো যাই হোক, গত বছর প্রবীরদার বাড়িতে আমরা যেতে পারিনি 1 জানুয়ারি। সকালে ফোন করেছিলাম, তখন খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন যে ঠিক আছে, হয়তো সবকিছু কাটিয়ে উঠে আমরা সামনের বছর আবার একসঙ্গে বসবো। তো আমরা একসঙ্গে বসলাম। প্রবীরদা নিশ্চয়ই আছে, প্রবীরদাকে নিয়ে নিশ্চয়ই আছে, প্রবীরদাকে তো থাকতেই হবে। আজকে আছে প্রবীরদা। প্রবীরদাকে নিয়ে অনুষ্ঠান আমরা আগেও করেছি, আর প্রবীরদার কথা বলতে গেলে একটু মানে আবেগপ্রবণ আমরা হয়ে যাই। হ্যাঁ, যখন আজকে থেকে 20 বছর আগে থেকে যখন প্রবীরদার বাড়িতে যাতায়াত, প্রবীরদার বাড়িতে তখন শ্যামল ছায়াতে সেভাবে যে আড্ডাটা শুরু হয়েছিল তা নয়। আমি জলপাইগুড়িতে প্রথম দিকে যেখানে একটি ভাড়া বাড়িতে থাকতাম, প্রথম চাকরি নিয়ে এসে বছর 21 আগে, তো তার পাশেই প্রবীরদার অফিসটা ছিল। এবার প্রবীরদা যেটা করতেন, প্রবীরদার সঙ্গে আমার আলাপ হয় এক ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে একটা অনুষ্ঠানে। তখন উনি আমাকে একটা কবিতার বই দিয়েছিলেন। তারপরে তিনি তখনও প্রবীরদারও অনেক, আজকে থেকে 20 বছর আগে, মানে প্রবীরদারও একদম তখন অনেক কম বয়স, সাদা পায়জামা পাঞ্জাবি পরা প্রবীরদা। আমার ছেলে একদম ছোট্ট, উনি বললেন যে ঠিক আছে আমি তোমাদের বাড়িতে যাব। তারপরে একদিন অফিস ফেরত এলেন সিঙ্গারা কিনে নিয়ে। খুব খেতে ভালোবাসতেন, আমাদেরকেও সিঙ্গারা খাওয়াতেন যখনই আমরা যেতাম প্রবীরদার বাড়িতে গিয়ে। তো যাই হোক, তারপরে উনি সেই কবিতা পড়া, পকেট থেকে কবিতা বের করে পড়তেন, আড্ডা, সে একদম ফ্যামিলি একজন মানুষের মতো। এবং পরের যে বইটা প্রবীরদার বেরোলো, সেই বইটায় মানচিত্রপাঠ আমাকে আর রাজদীপ্তকে প্রবীরদা উৎসর্গ করলেন। মানে এতটাই ততদিনে প্রবীরদার কাছে হয়ে গিয়েছিলাম। এটা ভীষণ বড় একটা পাওয়া। তো প্রবীরদা আমার দাদা,
আমাদের সবার দাদা, কিন্তু প্রবীরদা আমার একদম নিজের দাদা। প্রবীরদা তো এত স্নেহ পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। এবং এটা তো ওই যে আমি লিখেছিলাম প্রবীরদা যাওয়ার পর, যে শ্যামল ছায়া নামটা যতটা শ্যামল ততটাই ছায়া, এটা প্রবীরদার পক্ষেই সম্ভব। চিরতরুণ, চির শ্যামল তিনি। আর কিভাবে একটা গাছের মতো, একটা ছায়ার মতো করে তিনি সবার ওপরে সবাইকে জড়িয়ে নিয়ে থাকতেন। শিকড়ে তার এত মায়া ছিল, ডালপালায় এত মায়া ছিল। তো এক কথাতে তো বলে শেষ করাই যায় না। এবং অনেক ছোট ছোট ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমরা শিলিগুড়িতে গিয়েছিলাম একবার, একটা অনুষ্ঠান ছিল সেখানে, রিমিডির পদ্য পত্রিকার একটা অনুষ্ঠান ছিল সেখানে। তো এক গাড়িতে আমাদের সঙ্গে প্রবীরদা ফিরছেন, এবং রাজদীপ তো আমি আর প্রবীর, আমার মনে আছে সম্ভবত ওটা নভেম্বরের একটা কোনো সময়, রাস পূর্ণিমা ছিল, খুব বড় চাঁদ শুরু করে জলপাইগুড়ি অব্দি সারা রাস্তা প্রবীরদা এবং রাজদীপ তো মাঝখানে এমন হলো দুজনে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের মতো গলা করে গাইতে গাইতে, মানে অনবদ্য একটা অভিজ্ঞতা। তখন এত মোবাইলে রেকর্ড করার মতো মোবাইল ছিল না আমাদের হাতে, ডিভাইস গুলো না হলে ওই স্মৃতিগুলো অসামান্য। আর প্রবীরদা তো গান করতেনই, যেটা জয়শ্রীরা বললো যে আমরা আজকে গান মনেই পড়ে একটা, আজকে 1 জানুয়ারিতে আমরা চেপে ধরলে একটু কিন্তু দ্বিধা করতেন না, দারুণ ভালোবাসতেন গান করতে, তাই না? তো সঙ্গে সঙ্গে গান গান করতে শুরু করতেন। এত আজকে একটা মানে গান শুনবো, কবিতার একটা গান আমরা শুনবো। আজকে সত্যি তাই, প্রবীরদা মানে একটা, প্রবীরদার গান ছাড়া গলায় যা বলতাম আমরা আমরা সবাই মিলে একসঙ্গে প্রবীরদার বাড়িতে গিয়ে মানে হইচই করা। তো যাই হোক, ব্যক্তি প্রবীরদা কেমন ছিলেন, আমার মনে হয় উনি অজাত শত্রু ছিলেন আমার ব্যক্তিগতভাবে যেটুকু দেখেছি। এবং নিজের আদর্শের জায়গায়, নিজের জায়গা থেকে এতটুকু সরেননি, কিন্তু কি একদমই না। নম্রভাবে নিজের জায়গাটা উনি নিজে ঠিক রেখেছিলেন। কোনো কিছুতে তিনি কিন্তু কোথাও নত হতে দেখিনি মানুষটাকে। অথচ কোনোখানে কোনো যেটাকে আপোষ করা বলে, সেটাও দেখিনি, সেটাও দেখিনি। মানে ওই একটা গাছের মতোই মনে হয় আমার সবসময় প্রবীরদাকে। তো যাই হোক, সবাই আরো বলো, তারপরে আবার হ্যাঁ, আসা যাবে, আমরা কারণ কথা বরং তো প্রবীরদার তুমি তো সম্বন্ধে গানের বলেছি। কথা বললে তো, হ্যাঁ, আমরা বরং একটা গানই শুনি আগে, তারপর সবার কাছে যাই একে একে। স্বাগত জানাই অভিশ্রুতি রায় এবং নীলাদ্র চক্রবর্তীকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। নতুন বছর ভালো কাটুক, শুভেচ্ছা। তা আমরা প্রবীরদার একটা গান আগে শুনে নিই। হ্যাঁ, শুনি, গান শুনি। হ্যাঁ। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমায়, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কবে শুধু কত কি ভানে। কেন চেয়ে আছো গো মা, তুমি তো দিতেছ মা যাই আছে তোমারি, স্বর্ণ শস্য তব জানবি বাড়ি। তুমি তো দিতেছ মা যাই আছে তোমারি, স্বর্ণ শস্য তব জানবি বাড়ি। জ্ঞান ধর্ম কইছু কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে। কেন চেয়ে আছো গো মা, মনেরই বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বার নয়নে। মুখ লুকাও মাধুলি শয়ানে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাট কিনা দীর্ঘ রজনী। শূন্য
জানাই কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। বাহ, চমৎকার চমৎকার। এই তো কবিরদা আছেন আমাদের মধ্যে, কণ্ঠস্বর বলে দিল, তাই না? সত্যি। মানে এই ওই দিনটা আমরা কবিতা তো শুধু থাকতো না, তার সাথে সেই বাদ্যযন্ত্র নিয়ে তরুণ কবিরা চলে আসতো। প্রবীরদা গান গাইতেন, ওরা গান গাইতো, কেক, তারপরে ফুল, মিষ্টি, সব আড্ডা সব মিলে একদম হৈ হৈ হতো আর কি। খুব আনন্দ করতাম। একই নববর্ষ, তারপর প্রবীরদার জন্মদিন, সব মিলে সত্যি খুব সুন্দর কাটতো। এবার চিত্তদা আপনার কাছে যাই। আপনার সাথে প্রবীরদার দীর্ঘ একটা যোগাযোগ ছিল। বহু দিন থেকেই আপনার সাথে প্রবীরদার যোগাযোগ। প্রবীরদা জলপাইগুড়ি আসবার আগে থেকে। সেসব কথা একটু কিছু শুনি আমরা আপনার কাছে। আগে আরেকবার সবাইকে নতুন বছরের, আর অদ্ভুত, প্রবীরদার জন্মদিন 1 জানুয়ারি, তাই না? মানে নববর্ষ, নবজীবন, হ্যাঁ, একটা মানুষের বয়স সেই দিন বেড়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার না? 1 জানুয়ারিতে যাদের জন্ম, প্রসঙ্গক্রমে বলি, আমার জন্ম 1 বৈশাখ। আমার একটা এই ধরনের অনুভূতি আছে, হ্যাঁ, এই যে 1 বৈশাখ, 1 জানুয়ারি, এই ব্যাপারটা একটা অন্য রকমের অনুভূতি দেয়। যা হোক, আমি প্রবীরদায় আসি। এটা ঠিক যে দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। অনিন্দিতা বললেন 20-21 বছর আগের কথা, কিন্তু আমি আজ হিসেব করছিলাম, জয়শীলাকেও বলছিলাম যে প্রবীরদার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় সম্ভবত 82 বা 83 সালে। তার মানে দেখতে দেখতে 40টি বছর কোথা দিয়ে পেরিয়ে গেল, ভাবা যায়? মানে অবাক লাগছে। 82-83 সালের কথা বলি, এখানে যারা রয়েছেন তারা হয়তো তাদের এই স্মৃতিটা নেই। আমার সৌভাগ্য যে বেশ কিছু কবি লেখকদের সঙ্গে মেলামেশা করা বা আড্ডা দেওয়ার সুযোগ সে সময় হয়েছিল। অনেকেই জানেন যে মহাদিগন্ত একটি গুরুত্বপূর্ণ পত্রিকা বাংলা সাহিত্যের, মহাদিগন্ত প্রচুর কাজ করেছে। সেই মহাদিগন্ত পত্রিকার বইমেলায় স্টল হতো। আর মহাদিগন্ত পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ব্যাপার ছিল, যখন এই পত্রিকা বইমেলায় স্টল করত, উপরে লেখা থাকতো কবি লেখকদের নিজস্ব স্টল। আমরা যারা গ্রাম থেকে আসছি বা প্রথম লেখালেখির জগতে পা রেখেছি, তাদের যেমন বইমেলার একটা আকর্ষণ আছে, পাশাপাশি ঘুরতে 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 এই মহাদিগন্তের এই যে ব্যানারের, এই ব্যানারটা আমাদের না ভীষণ আকর্ষণ করত। এবং প্রথম এই ব্যানার দেখেই, যে কবি লেখকদের নিজস্ব স্টল, এটা দেখে প্রথম স্টলে যাই। সেই স্টলে এবং যাওয়ার সেই যে মুগ্ধতা এখনো চোখে ভাসছে, যে আমি এখানে গ্রাম থেকে এসছি, এসে এই যে স্টলে যারা রয়েছেন এরা কেউ বিক্রেতা নয়, এরা সবাই কবি লেখক। মানে এক অদ্ভুত ঘোর। বই দেখতে শুরু করলাম, স্টলে ঢুকলাম, অনেকক্ষণ ধরে এই কবিতার বই সেই কবিতার বই দেখছি। দেখতে দেখতে এইবার প্রথম যেটা হলো, তার মধ্যে আরো একটি আকর্ষণীয় কথা বলি। সজলদা থাকতেন, সজল বন্দ্যোপাধ্যায়, উত্তম দাস, অতীন্দ্রিয় পাঠক, মৃত্যুঞ্জয় সেন, মঞ্জুস দাশগুপ্ত, প্রবীর রায়, কেদার ভাদুরী, এই যে নামগুলো তখন তো ভালো করে জানতাম না। দাঁড়িয়ে আছি, বই দেখছি, প্রথম মঞ্জুস দা এগিয়ে এলেন, মঞ্জুস দাশগুপ্ত এগিয়ে এলেন। এগিয়ে এসে আপনি করেই বললেন যে আপনি কি কবিতা লেখেন? আমি লজ্জায় বললাম একটু একটু চেষ্টা করি। এই শুরু হলো এক একজন করে। এবার উনি বলছেন যে এখানে যারাই আছেন তো সবাই কিন্তু কবি। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর বললেন কি বই পছন্দ।
এই এইভাবে শুরু হলো, এবং আমি প্রত্যেক বছরই ওই স্টলে যেতাম, আর পরিচয় একটু একটু করে ঘনিষ্ঠতায় পরিণত হতো। প্রত্যেকের বই কেনা হতো, এবং আরো বড় কথা, মঞ্জুসদা বললেন এখানে বই কিনলে সবার অটোগ্রাফ পাওয়া যায়। এই যে অটোগ্রাফ সহ, স্বাক্ষর সহ বই, এই প্রথম মুগ্ধতা। এভাবেই শুরু হলো। প্রবীরদাকে কিন্তু এর মধ্যে দেখতাম, আমার সঙ্গে যদিও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি মঞ্জুসদার হয়েছিল, সজলদার হয়েছিল। পরবর্তী পর্যায়ে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে অতীন্দ্রিয় পাঠকের সঙ্গে। উত্তম দাস অধ্যাপক মানুষ, একটু গম্ভীর, উত্তম দাস সঙ্গে ততটা হয়তো ঘনিষ্ঠতা হয়নি, কিন্তু একটা স্নেহ, ভালোবাসা তারও ছিল। আর আমার তো মুগ্ধতা এবং শ্রদ্ধা প্রত্যেকের প্রতিই ছিল। প্রবীরদাকে আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে প্রবীরদা একজন নিভৃতচারী, কম কথার মানুষ, কিন্তু তার হাসিটা, তার বইটি যখন কিনতাম, তিনি সই দিতেন, কোথায় থাকেন, তারপরের বছরই সবই তুমি হয়ে গেল, প্রথম বছরই একটু আপনি ছিল। যা হোক, এভাবেই এই যে শুরুটা, মেলামেশাটা, এবং এই মেলামেশাটা যেমন আমাদের সমৃদ্ধ করেছে, তেমনি প্রতিটি এই কবি লেখকদের প্রবীরদাকে জানতে সাহায্য করেছে। আর প্রত্যেকেই জানেন যে সজলদা একজন খুব অনিন্দ্য সুন্দর পুরুষ ছিলেন। তার রূপের আর তার মুখে পাইপ, আর অতীন্দ্রিয় পাঠকের মুখে চুরুট, এক অভাবনীয় এবং আকর্ষণীয় দৃশ্য। এই টানে এবং এই সুপুরুষ কবিদের দেখতেই এগিয়ে যেতাম। কিন্তু আমার কাছে প্রবীরদাকে মনে হচ্ছিল আমার মতন একজন মানুষ, আমার কাছাকাছি মানুষ, কিন্তু প্রবীরদের সঙ্গে কথা বিশেষ হতো না, অল্প কথা হতো। হ্যাঁ, এই অল্প কথার মধ্যে দিয়ে প্রবীরদা যেন অনেকটা কিছু বলতেন। যেমন প্রবীরদার কবিতা পরবর্তী পর্যায়ে পড়তে পড়তে মনে হলো যে প্রবীরদা অল্প কথায় অনেক কথা বলেছেন তার কবিতার মাধ্যমে। মানুষটা যেমন, এই মানুষটাই পুরো তার কবিতার মধ্যে, এবং শুরু থেকে এটা। তারপরে দীর্ঘ পথ, প্রবীরদার সঙ্গে দেখা হতো ওই দুটো সময়, বইমেলায়, আর আমাদের আরেকটি মিলন মেলা ছিল, যেটা 2011 থেকে শেষ হয়ে গেল, 25শে বৈশাখ রবীন্দ্র সদনের আড্ডা। ভোর 6টায় আমরা 25শে বৈশাখে রবীন্দ্র সদনে চলে যেতাম। দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন পত্র পত্রিকা, গান আবৃত্তি শোনা, আবার বিকেল বেলা রবীন্দ্র পুরস্কার এবং কবি সম্মেলন। এটার একটা অদ্ভুত আকর্ষণ আমাদের ছিল। আমরা যারা কবিতা পাঠের ডাক পাইনি, এরকম প্রচুর কবি এবং কবিতা প্রেমীরা কিন্তু বিকেলবেলা আবার ছুটে যেত রবীন্দ্র সদনে। তখন প্রথমে অনুষ্ঠান হতো, পরে রবীন্দ্র সদনের বাইরে খোলা চত্বরে আমরা কিন্তু তখন এই কবিতা শুনতেও যেতাম। তো এভাবেই এই দুবেলা রবীন্দ্র সদনে 25শে বৈশাখে দুবেলা আড্ডা, আর বইমেলার 12 দিনের আড্ডা, এভাবেই বহু কবি লেখকদের সঙ্গে এবং প্রবীরদার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেল। পরে তো প্রবীরদা চলে এলেন উত্তরবঙ্গে, প্রবীরদার সঙ্গে নিয়মিত দেখাটা বন্ধ হলো। কিন্তু যখন এই এখন বাংলা কবিতার কাগজের যে আড্ডাটা, 4 তারিখ 5 তারিখ ডিসেম্বর মাসের এই আড্ডাটায় আবার প্রবীরদার সঙ্গে দেখা হতো, তখন বারবার করে আমরা কিন্তু পুরোনো দিনের কথা, যতটুকু সময় পেতাম আমাদের দুজনের মধ্যে পুরোনো দিনের কথা কিছুটা কিছুটা হতো, স্মৃতিগুলো ভেসে আসতো। এভাবেই আজকে প্রবীরদা নেই, ভাবতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু প্রবীরদা আছেন এটাই ভাবি, এটাই ভাবতে চাই। প্রবীরদা থাকুন, হ্যাঁ, আমরা এটাই, প্রবীরদা আছেন এটাই ভাবতে চাই। এখন এই পর্যন্ত থাক, আবার নয় সুযোগ পেলে বলা যাবে। আবার আমরা করে আসি। আর প্রবীরদার কবিতা, ওই যে বললেন আপনি, খুব ছোট পরিসরে, খুব ছোট জায়গায় অনেক বড় তার ভাব, অনেক বড় কথা তিনি বলে দিতেন। তো তার সাথে অ্যান্টি পোয়েট্রির কিছু প্রভাব তার কবিতার মধ্যে ছিল, যেটা তিনি বলেছেন। আমি পরে সময় পেলে বলবো যে শ্রুতি শুধু তাই নয়, শ্রুতির কবিতা কথাগুলো শুনবো, শ্রুতির শ্রুতি। এখন বরং প্রবীরদার কণ্ঠে কিছু কবিতা শুনি। হ্যাঁ, প্রবীরদার কবিতা শোনান আমাদের। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, দুর্লভ এটা আর কি। হ্যাঁ, তরুণ কবি জ্যোতির্ময় বিশ্বাসের একটি
ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে সে এতদিন লোকগানের উপরে কিছু কাজ করেছিল। সম্প্রতি সে কবিতা আর্কাইভে কিছু কবিতা রাখার উদ্যোগও নিয়েছে। জ্যোতির্ময়ের আহ্বানে আমি আমার গোটা 4-5 কবিতা আপনাদের শোনাবো। প্রথম কবিতা, পোশাক। আজ তুমি গেরুয়া রঙের কিছু পরেছ, সন্ন্যাসিনী ভেবে কাছে যাব কেন? কালো রাস্তাকে নিয়ে কৃষ্ণকলি নামের কোনো কবিতা লিখিনি। জানি আজ হিংসার কথা বলতে এসেছ। পরের কবিতা, বিপরীত। এক হওয়ার ডাক একসাথেই হতো তখন, এভাবেই বর্ণমালা থেকে শব্দ আর দীর্ঘ বাক্য রচনা হলো। একা হওয়ার ডাকটা নতুন, দূরত্ব শিখল বৃষ্টির ফোঁটা। রাস্তার ধারে একা একা বাড়িগুলো খুলছে আর বন্ধ হচ্ছে। দু একজন মৃত মানুষ মুখের ওপর সাবধান বিপদ লিখে হেঁটে গেল। পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, নজরুল ইসলাম একজন মুসলমান, বিসমিল্লাহ খান একজন মুসলমান। কেউ কেউ এদের শিল্পী মানুষ বলে ভাবে। পরিস্থিতি। মিছিল নেই তাই স্লোগান নেই, উৎসব নেই তাই উচ্ছ্বাস নেই, জমায়েত নেই তাই গর্জন নেই। গাছ আছে এবং ফুল ফোটা আছে, পাখি আছে এবং উড়ে যাওয়া আছে, নদী আছে এবং বয়ে যাওয়া আছে, সমাজ আছে তবু সামাজিকতা নেই, ভালোবাসা আছে তবু আলিঙ্গন নেই, ক্ষোভ আছে তবু প্রতিবাদ নেই। আমার শেষ কবিতা, লকডাউন পরবর্তী। বাক্য দিয়ে লিখব, নিশ্চয়ই নতুন বাক্য দিয়ে। শব্দ দিয়ে লিখব, নিশ্চয়ই নতুন শব্দ দিয়ে। বর্ণ দিয়ে লিখব, নিশ্চয়ই নতুন বর্ণ দিয়ে। বন্দি জীবনের ধ্বনি, পাখিদের ডাক, ঝড়ের মধ্যে ভেঙে পড়ার শব্দ, দারুণ দারুণ, অসাধারণ, দারুণ সংযোজন। সত্যি কবিতাগুলো শুনছিলাম, এক মুহূর্ত মনে হয়নি প্রবীরদা আমাদের মাঝখানে আর নেই, তিনি সত্যি। আছেন। এবার আমরা একটু কবি অভিশ্রুতির কাছে যাই। অভিশ্রুতি নতুন প্রজন্মের কবি, ভালো লেখে। প্রবীরদার কাছে যথেষ্ট প্রশ্রয় সে পেয়েছে, আশ্রয় পেয়েছে, এবং প্রবীরদার এইটিই কাজ ছিল, নতুন কবিদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করা। আমিও তার বাইরে নই। আমিও প্রবীরদা আমাকে যখনই মন খারাপ হতো, প্রবীরদার ফোন আসতো, অবশ্যই সে কবিতা সংক্রান্ত আর কি, হয়তো লিখতে পারছি না বা লেখা ঠিক হচ্ছে না, প্রবীরদা কিন্তু ফোন করতেন, কিছু কথা বলতেন, এমন কিছু কথা বলতেন যা কিন্তু আমাকে পরের কবিতাটা লিখতে সাহায্য করত। তো সেই রকমই অভিশ্রুতির কাছেও এরকম অনেক অভিজ্ঞতা আছে, অনেক স্মৃতি আছে, অভিশ্রুতির কাছে শুনবো।
আহ, যখন কবিতা লেখাটা মানে নিয়মিত একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসি, ঠিক সেই সময় খুব সৌভাগ্যবশত আমার শ্যামল ছায়ায় যাওয়ার সৌভাগ্যটা হয়। অনুভবের হাত ধরে আর কি, অনুভব আমাকে নিয়ে গেছিল। তো সেখানে গিয়ে আমি প্রথম যেদিন যাই সেদিন আমার মনে আছে, ওই রঙন, অদ্রিজাদি, পূজাদি ওদের একটা লিটল ম্যাগাজিন এর একটা উদ্বোধন ছিল। অপুর কাগজ খুব সম্ভবত নাম, হ্যাঁ অপুর কাগজ। তো সেদিন ওখানে গিয়ে আমার আমি অনেক কিছু শিখেছিলাম। আমার মনে হয়েছিল যে উম কবিতা লেখার পাশাপাশি প্রথমত কবিতা লেখাটা মানে কবিতার মধ্যে থাকার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে আনতে হয়, এবং সেখানে কিছু শেখার আছে, মানে অনেক কিছু শেখার আছে সেখানে। আহ হঠাৎ করে কবিতা লেখা জন্য একটা নিজেকে তৈরি করার ব্যাপার থাকে। তো সেরকম একটা সময় যখন আমি ওখানে যাই এবং গিয়ে যখন আমার সবার সাথে পরিচয় হয় এবং সেখানকার যে একটা পরিবেশ, শ্যামল ছায়ার পরিবেশটার সাথে নিজেকে আত্মস্থ করি, ভীষণ সুন্দর একটা অনুভূতি। এবং তারপর থেকে আমার মনে হতো কেন জানি আমি রোজ কবিতা লিখবো। তার আগে অব্দি আমার এই বিষয়টা ছিল না, রোজ কবিতা লিখতাম না। কবিতা লিখতাম, লেখার চেষ্টা করতাম, কিন্তু রোজ লিখতাম না। কিন্তু সেদিন যাওয়ার পর থেকে আমার মনে হতো আমি রোজ কবিতা লিখবো। এবং এই যে শ্যামল ছায়ার যে একটা এই দীর্ঘদিনের আড্ডা রোববার করে হতো দুপুর 2টো থেকে, আমি যখন থেকে গেছি তখন 2টো থেকে আড্ডা ছিল। এবং তখন মনে হতো যে সেখানে তো অনেক কবিরা আসবে, অনেক মানে অনেক আহ, উম, অনেক কবিতা পড়া হবে এবং সেখানে আমাকেও কিছু একটা পড়তে হবে। সবাই যখন আমার কাছে কবিতা শুনতে চাইবে তখন আমি কি পড়বো, মানে এই যে একটা তাগিদ, সেই তাগিদের থেকে শুরু হলো রোজ লেখা আর কি, নিয়মিত লেখা। সেখানে তারপরে আস্তে আস্তে যাওয়া শুরু হলো, প্রত্যেক সপ্তাহে যেতাম, চেষ্টা করতাম যাওয়ার। তো কোনো সপ্তাহ যদি কোনো কারণবশত আমি যেতে না পারতাম, খুব মন খারাপ হতো, খুব মন খারাপ হতো। এবং আহ, পরীক্ষা, পড়াশুনো সব সাইডে রেখে ওখানে আমি যেতাম। এবং গিয়ে এত কিছু শিখেছি আমি ওখান থেকে। ওখানে আহ প্রবীর জেঠু এবং সেই বাড়ির পরিবেশ, যে শ্যামল ছায়া নামটা, একটা ছায়া, মানে মানে একটা গাছের ছায়া যেমন হয়, যেমন অনেক পাখিকে আশ্রয় দেয়, আমার বারবার মনে হয় সেটা একটা গাছের ছায়া। এবং প্রবীর জেঠু সেখানে একটা বটবৃক্ষ। শুধু প্রবীর জেঠু না, সেখানে আরো অনেক গুণী মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক অনেক গুণী মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে। এবং তাদের থেকে এত কিছু শিখেছি, যেটা একটা মানে আমার একটা সম্পত্তি হয়ে থেকে গেছে বা আছে আর কি। তো সেই প্রত্যেক সপ্তাহে যাওয়া এবং কবিতা লেখা সেখান থেকেই শুরু। এবং তারপরে আস্তে আস্তে প্রবীর জেঠু, আমি ডাকি জেঠু বলে, কিন্তু আমার কেন জানি মনে হয় উনি আমার একটা বন্ধু, উনি আমার একজন বন্ধু। কারণ প্রবীর জেঠুর সাথে পরিচয় হওয়ার পর আমার একটা মনে হয়েছে যে বন্ধুত্বের কোনো বয়স হয় না। মানে সব সময় সব রকম ভাবে, মানে যখনই কোনো মন খারাপ হয়েছে, লিখতে পারছি না, আহ সবসময় প্রবীর জেঠুর একটা আশ্রয় পেয়েছি। ভীষণ ভালো মানুষ। আমার মনে হয় আমরা আমাদের জীবনে খুব কম এমন মানুষদের সাথে পরিচয় ঘটে যারা আমাদের উম, মানে আমাদের যে চাওয়াগুলো বা আমরা যেগুলো করতে পারি সেগুলো আমাদেরকে করাতে, এই যে প্রশ্রয় দেওয়াতে আমাদের পাশে আসে। তো সেরকম একজন মানুষ প্রবীর জেঠু। যে আমি ছবি আঁকতে ভালোবাসতাম, আমাকে সবসময় অনুপ্রাণিত করতো ছবি আঁকার জন্য, কবিতা লেখার ক্ষেত্রেও তাই। ভীষণ ভীষণ অনুপ্রেরণা পেয়েছি এবং অনেক কিছু শিখেছি ওনার থেকে। উনি চলে গেছেন, মানে আমি প্রত্যেকটা সময়, আমরা সবাই আর কি ওনাকে ভীষণ ভাবে মিস করি। মানে এরকম মানুষের একটা সঙ্গ পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ তোমাকে অভিশ্রুতি। আরো কিছু কথা তোমার কাছ থেকে শুনবো। হ্যাঁ, এখন আমরা অনেক অতিথি এসেছেন, অনেক দর্শক বন্ধুরা এসেছেন আমাদের আজকের কথাবার্তা শুনতে। তাদের কিছু কমেন্ট আমি পড়ে নিই, তাহলে আরো প্রাণবন্ত হবে আমাদের অনুষ্ঠান। প্রভাত মুখার্জি, তিনি বলেছেন হাজির। প্রণব কুমার দে, তিনি লিখেছেন, এখন বাংলা কবিতার কাগজকে সাধুবাদ জানাই, সবাইকে দেখে খুব ভালো লাগছে, সাথে আছি, শুনছি।
প্রভাত মুখার্জি এই যখন প্রবীরদার গান চলছিল তখন তিনি লিখেছেন আহা। কবি নীলিমা দেব তিনি লিখেছেন সবাইকে নতুনের শুভেচ্ছা অনেক, শুনছি দারুণ গেয়েছেন উনি, বাহ। দেবাশিস মুখোপাধ্যায় লিখেছেন কথা শুনছি। এখন বাংলা কবিতার কাগজের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে। মহাদিগন্ত, সেখান থেকে লেখা হয়েছে মহাদিগন্ত আমাদের পথ দেখিয়েছিল, এই নিয়েই এতদূর আসা, চিত্তদা আমাদের কমরেড, আর প্রবীর রায় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শব্দ। খুব সুন্দর কথা। আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে আমাদের ভীষণ ভীষণ ভালোবাসা। কবি অমিত দে লিখেছেন শুভ জন্মদিন প্রবীরদা। প্রভাত মুখার্জি লিখেছেন একা হওয়ার ডাকটা নতুন, আহা। তন্ময় ধর খুব ভালো লাগছে, যেন শ্যামল ছায়ায় বসে শুনছি সব অসুখ সেরে গেল। যদি সত্যি তোমার শারীরিক অসুস্থতা থাকে তা যেন সেরে যায়, নতুন বছর এটাই প্রার্থনা। দেবাশিস মুখোপাধ্যায় খুব ভালো কবিতা পাঠ করলেন দাদা, শ্রদ্ধা আর ভালোবাসা। জয়িতা ঘোষ শুনছি। তন্ময় ধর জল্প পত্রিকা নিয়ে অভিশ্রুতি কিছু বলুক। অভিশ্রুতির কাছে নিশ্চয়ই শুনবো জল্প পত্রিকার জন্ম, জল্প পত্রিকার এগিয়ে যাওয়া, সে সবকিছু আমরা নিশ্চয়ই শুনে নেব। এখন আমরা কথা বলি কবি নীলাব্জ চক্রবর্তীর সঙ্গে। সে সুদূর কলকাতায় বসে অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। তার সঙ্গে প্রবীরদার বিশেষ সম্পর্ক ছিল। প্রবীরদার যে সর্বশেষ বইটি বন্দিকাল, সেই বইটি কবি নীলাব্জ চক্রবর্তী এবং সব্যসাচী হাজরাকে উৎসর্গ করা হয়েছে। মানে প্রবীরদার তার যে পরিসরটা, প্রবীরদার যে এরিয়াটা, সেটা ওই জলপাইগুড়ি তো নয়, বিশাল এরিয়া, বিশাল জায়গা জুড়ে তিনি আছেন। স্থানটা সেখানে কোনোই বড় কথা নয়, মনটাই বড় কথা। তো সেই মন যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে প্রবীর রায় রয়েছেন। নীলাব্জ চক্রবর্তীর কাছে শুনে নেব প্রবীরদার সঙ্গে তার সম্পর্ক, প্রবীরদার কবিতা ইত্যাদি সবকিছু নিয়ে। থ্যাংক ইউ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে অনেক ধন্যবাদ। আমার গলাটলা একটু ইয়ে হয়ে আছে, একটু ভালো না। আমি প্রবীরদার দুটো কবিতা পড়ি আগে। হ্যাঁ, প্রবীরদার এই বইটার নাম হচ্ছে যুদ্ধের গল্প। এই বইটা প্রবীরদার আরো অনেকের সাথে 10টা বই একসাথে হয়েছিল, তাতে তোমাদেরও কারো কারো বই ছিল। তো আমার মনে হলো এই বইটা থেকে আমি দুটো কবিতা পড়ি আজকে। একটা কবিতার নাম হচ্ছে জীবনপুর। আর একটু সময় দিলে ঠিক হয়ে যাবে, ভুলগুলি মুছে সাদায় লিখতে হবে নতুন, কাঁধে হাত রাখলে পালকির গান, ডাক হরকরা বই আনছে তোমাদের চিঠি, মাটির গন্ধে বোঝা যাবে পৌষ মাস, পতাকার রং হবে একটাই, গাছগুলি যা ওড়াবে। এই কবিতার নাম জীবনপুর। এটা 2014 উনি লিখেছেন, তো 2015 বইটা প্রকাশিত হয়েছিল। এই বইটা থেকে আরেকটা কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে সফর। শব্দের পর শব্দ উল্টাতে থাকি, হেলানো থাকে বন্ধুদের বাক্য রচনা, সুবাতাস বলতে শুধু বাতাসই বোঝায়। এই সবই যদি জীবনের গান হয়, তবে মৃত্যুগান বলে কোনো উল্লাস নেই। সমবেত জামা, তারও তো নীল অনেক রকম, সেখানে শুধু আকাশ নয়, সাথে আরো কারা কারা যেন। অদ্ভুত, মানে প্রবীরদার আমার এই বইটার সফর, মানে প্রথম লাইনটাই শব্দের পর শব্দ উল্টাতে থাকি। যাই হোক, এই যে প্রবীরদা লিখছেন না, সমবেত জামা তারও তো নীল অনেক রকম, যেখানে শুধু আকাশ নয়, সাথে আরো কারা কারা যেন। আরো কারা কারা, সত্যি প্রবীরদার সাথে কোথায় কোথায় কিভাবে কিভাবে কত রকম ভাবে কত স্তরীয় লোকজন মিশে আছি আমরা সবাই কোনো না কোনো ভাবে। প্রবীরদার মানে কাছে যখনই যে কোনো ব্যাপারে খুব মৃদুভাষী, নম্র, ভদ্র, এত এরকম সজ্জন লোক, একজন অভিভাবকের মতো। প্রবীরদা সজলদাকে নিয়ে একটা বই করবো, আপনাকে একটা গদ্য লিখে দিতে হবে। হ্যাঁ নীলাব্জ, একদিনের মধ্যে গদ্য লিখে পাঠিয়ে দিল। যখন প্রবীরদার কাছে বাক হোক, অপরজন হোক, তীরন্দাজ হোক, প্রবীরদা এনআরসি নিয়ে একটা সংখ্যা হচ্ছে, আপনাকে একটা গদ্য লিখতে হবে। আর কবিতা তো সবাই দিতেই পারে, একটা গদ্য বলা মাত্র একদিন দুদিনের মধ্যে হ্যাঁ নীলাব্জ আমি লিখে দেবো। এই যে প্রবীরদার মানে অবিশ্বাস্য, এবং মানে ডেডিকেশন, এবং ভাষাটার প্রতি, জীবনের প্রতি, বিষয়ের প্রতি, মানুষগুলোর প্রতি, মানে একটা সম্পর্ক যেন প্রবীরদার মানে কখনো মানে লুজলি নিতে না, মানে প্রত্যেকটা সম্পর্কের একটা গুরুত্ব আছে। প্রবীরদা আপনার কবিতা অনুবাদ করো ভেবেছি, আপনি যদি অনুবাদ দেন। হ্যাঁ লাভ নিশ্চয়ই করো। মানে যখন যা চেয়েছি, প্রবীরদা আপনার দুটো কবিতা লাগবে, ওখানে
হ্যাঁ নীলাব্জ, আমি পাঠিয়ে দেবো। এবং প্রবীরদা আমাকে যে জল্পের কথা বললো তন্ময়, হ্যাঁ, তো প্রবীরদা নীলাব্জ জল্পের জন্য লেখা দাও, সেটা ঠিক আছে একরকম, তুমি জল্পের জন্য অনুবাদ করো। আর প্রবীরদা আমি তো অনুবাদ খুব না তুমি করো, তুমি বাংলা থেকে ইংরেজিতে অনেক করেছো, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করো না। তো সেটাও মানে অদ্ভুত, মানে এগুলো প্রবীরদার কথা বলতে গেলে ফুরোবে না। আরেকটা বিষয় খুব অদ্ভুত, সেটা হলো মানে প্রবীরদার সাথে আমার প্রত্যক্ষ দেখা সারা জীবনে দুবার। একবার কলকাতা বইমেলা সম্ভবত 2010 কি 11 নতুন কবিতা স্টলের সামনে স্বপনদা আমাকে বললো, দেখ চিনিস প্রবীরদা? প্রবীরদা হ্যাঁ 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 প্রবীরদা, আচ্ছা আচ্ছা। আর 2016 ডিসেম্বরে প্রবীরদার বাড়িতে অনেকক্ষণ। কিন্তু প্রবীরদার সাথে এতবার কথা হয়েছে এবং এত রকম ইন্টারাকশন, মানে তার কবিতা অনুবাদ করেছি, মানে একদম মানে একটা সময় কি বলবো, মানে আমি এত মানে ইনভলভ হয়ে গেছিলাম, এতটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম। প্রবীরদার এই বন্দিকাল বইটার উদ্বোধন উপলক্ষে 8ই আগস্ট একটা অনুষ্ঠানে আমরা সবাই এরকম ছিলাম। পরের দিন সকালে প্রবীরদা আবার ফোন করলেন, কথা হলো অনেকক্ষণ। তারপর আর 15-20 দিন প্রবীরদা থাকলেন না। মানে এটা আমার এখনো না বিশ্বাস হয় না। মানে দেখা হয় না অনেকদিন, ফোনেও কথা হয় না, কিন্তু এখনো ফোন করলে আবার প্রবীরদার সাথে মানে বোধহয় কথা হবে এরকম একটা এতটা ইয়ে লাগে। আর একটা খুব অদ্ভুত ব্যাপার, সেটা হলো, সেটা আমি আগে জানতাম না, পরে জেনেছি যে প্রবীরদা আমার প্রত্যক্ষ সিনিয়র বলতে যাদবপুরে, মানে আমি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র, এবং আমার পরিচিত কবিতা ভুবনের আর মাত্র 2টি লোক যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রত্যক্ষ ছাত্র, একজন আর্যনীল দা আর একজন প্রবীরদা। তো প্রায় প্রজন্মান্তর 25 বছরের তফাৎ প্রবীরদার সাথে আমার। প্রবীরদার 52, আজকে 70 হতো প্রবীরদার থাকলে, আজকে 70 বছর বয়স হতো প্রবীরদার 1 জানুয়ারি। প্রবীরদার জন্য 52, আমার 77, 25 বছরের ডিফারেন্স। আমাদের ঠিক মাঝামাঝি আর্যনীলদার 64 সালে জন্ম, 25শে আগস্ট। তো ঠিক প্রজন্মান্তর 12-13 বছর অন্তর অন্তর একজন ইলেকট্রিক্যাল, একজন মেকানিক্যাল, আমি সিভিল। কিন্তু এটাও খুব অদ্ভুত লাগে আমার যে এত বছরের ইয়েতে জাস্ট এই আর কি, এটাও খুব অদ্ভুত লাগে। তো যাই হোক, প্রবীরদার যে কবিতাগুলো আমি অনুবাদ করেছিলাম, সেখান থেকে একটা বা দুটো কবিতা আমার খুব পড়তে ইচ্ছা করছে আজকে। মনে হয় সেটা প্রাসঙ্গিক, সারা জীবনই প্রাসঙ্গিক থাকবে। একটা কবিতার নাম হচ্ছে কম্পাস। আমি অনুবাদ করেছিলাম প্রবীরদার কবিতা। প্রবীরদার নিজেরও খুব পছন্দ হয়েছিল অনুবাদগুলো। এগুলোর সঙ্ঘমিত্র আমাকে বলেছিল দুনিয়াদারির জন্য অনুবাদ করতে, আমি প্রবীরদার কবিতাই বেছে নিয়েছিলাম যে প্রবীরদার কবিতা অনুবাদ করব। My parents took birth in India. I took birth in India. Still, their motherland is not mine. East has got no west. West has got no east. I'm broken in search of directions. এতটুকু একটা ছোট্ট 6 লাইনের কবিতা, তার মধ্যে উনি কি করেছেন। একটা 1 লাইনের কবিতা পড়বো প্রবীরদার 1 লাইনের, অনেকগুলো কবিতা আছে 1 লাইন 2 লাইনের। কবিতার নাম হচ্ছে মেলাঙ্কলি। Whenever the music stops, I start returning to you. 1 লাইনের কবিতা। আর প্রবীরদার আজকে জন্মদিন। প্রবীরদার এই কবিতাটা আমি পড়ি। কবিতাটার নাম হচ্ছে বার্থডে। প্রবীরদার লেখা, আমার ইংরেজিতে অনুবাদ করা। বার্থডে। Since the words given by you were colorless, I am still waiting. আমরাও ওয়েট করছি প্রবীরদা, আপনার সাথে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে আবার অনেক। খুব সুন্দর, অসাধারণ। জয়শীলা মিউট আছো? খুব ভালো লাগলো নীলাব্জ। আমাদের এই কথা কখনো শেষ হবার নয়। আমাদের এত অভিজ্ঞতা, এত স্মৃতি, এত প্রবীরদা আমাদের মধ্যে রয়েছেন যে একদিনের একটা অনুষ্ঠানে কখনোই আমরা সেটা বলে শেষ করতে পারবো না। তবু যেটুকু আমরা রাখতে পারি প্রবীরদার কাছে, সেটুকুই আনন্দ। আমরা আবার ঘুরে যাই কবি অনিন্দিতা গুপ্ত রায়ের কাছে। যদি কবিতা নিয়ে কিছু কথা থাকে বা নিজস্ব কিছু কথা থাকে, সেটুকু আমাদের কাছে তুলে ধরবেন কবি অনিন্দিতা গুপ্ত রায়। আমি অনিন্দিতাদিকে একটা জিনিস জিজ্ঞেস করবো। দিদিমণি, তোমরা গাড়ি করে ফিরছিলে, হ্যাঁ, তো রাজদীপদা আর প্রবীরদা সন্ধ্যা এবং শ্যামলের গলায় গান করতে করতে আসে। আমি ভাবছি না ওটা কি গান হতে পারে। হ্যাঁ, ওটা কি সেই কমললতার
ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে, না কি গান, মানে এটা আমার খুব কৌতূহল হচ্ছে। প্রচুর গান, এবং সেগুলো হচ্ছে কখনো সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো গলা করে, কখনো শ্যামল মিত্রের মতো গলা করে। সন্ধ্যা মুখার্জির মতো গলা করে কে গাইছিল? সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো রাজদীপ্ত। আমি এটাই ভাবছিলাম, নিশ্চয়ই তাই হবে। এটা প্রবীরদা মাঝে মাঝেই বলতেন যে এই রাজদীপ্ত দুষ্টুমি চলো, রাজদীপ ভাই করতে তুমি পারবে। আমাকে কি সন্ধ্যা মুখোপাধ্যায় হয়ে একটু কণ্ঠ দাও, মানে যাই হোক। প্রবীরদার কিছুদিন আগে, জাস্ট 3-4 দিন আগে একটা ফেসবুক পোস্ট ঘুরে এসেছিল, তখন দেখছিলাম প্রবীরদা লিখেছেন এক জায়গাতে যে আমি একটা প্রবীরদার কবিতা সমগ্রটা পড়ে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা নিয়ে আবার প্রবীরদা লিখেছিলেন। সেই লেখাটা ফিরে এলো, তো প্রবীরদার লেখা বলে সেটা আমি আবার কপি করে রেখে দিলাম। পোস্টটা করেছেন যে সত্যি আমি খুব একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, আমি আগেও বলেছি, সে সময় প্রবীরদার বইটা আমাকে খুব একটা ফিরে আসার শক্তি দেয়। একটু আগে অভিশ্রুতি একটা কথা বলছিল, তখন আমার ওটা বলতে ইচ্ছে করলো যে সত্যি কি জানিস তো, মানে এমন হয় না যে খুব যখন কোনো কারণ নেই, মন খারাপ বা কিছু ভালো লাগছে না, বা খুব ফাঁকা হয়ে আছে, সবকিছু লেখা আসছে না, তখন যে কাউকে মনে হয় একটু কথা বলতে পারলে হয়তো একটু ভালো লাগবে, কিছুই না, জাস্ট বলা যে ভাল লাগছে না এমনি, এইটা জায়গাটা প্রবৃত্তা ছিল। এবং এইটা এই যে নীলাব্জ বললি, সত্যি যে একদম ঠিক প্রতিটা বলেছো। সম্পর্ককে খুব সিরিয়াসলি নিতেন প্রবীরদা। কিছুই না, হঠাৎ ফোন করলাম, হয়তো সকালবেলা প্রবীরদা ফোন করলে ধরতেন, আমারও সকালেই সময় হতো, তখন ফোন করলে বলতেন কি, মন খারাপ? তাহলে হ্যাঁ এই আর কি, কেমন আছো, অনেকদিন কথা হয় না, তারপর না অন্য একদম একটা প্রসঙ্গে চলে গেলেন, একটা অন্য সাধারণ একটা কিছু কথা বললেন, কি সুন্দর করে কতগুলো কথা বললেন, তখন মনে হলো কি যে এইবার সত্যি যেটা জয়শীলা বললি, কবিতার লেখার কথা কিন্তু কিছুই বললেন না, কিন্তু মনে হলো একটা লেখাতে ফেরার একটা যেন শক্তি চলে এলো। তো এই যে মন ভালো লাগছে না, এই জায়গাটা সত্যি নেই আর, যে কিছু ভালো লাগছে না, শুধু কারোর সাথে একটু কেউ দুটো কথা বললেই মনে হচ্ছে ভালো হয়ে গেল সব, এবং সেখানে কোনো রকমের কোনো মানে পরামর্শ উপদেশ ছাড়া কি সুন্দর করে, খুব সাধারণ, এটা তার একটা অনবদ্য, মানে অনন্য একটা ক্ষমতা ছিল, যেটা খুব আমাদের তো নেই, আমরা খুব সাধারণ মানুষজন, অনেকেই হয়তো পারবেনও না চেষ্টা করলে, এটা প্রবীরদাই পারতেন, একটা অদ্ভুত স্নেহের একটা জায়গা। না হলে অভিশ্রুতি তার কন্যা সম, আমরাও তাই, এতখানি বয়সের তফাৎ, কিন্তু এই আমার আমার থেকেও প্রবীরদা 20 বছরের বড় ছিলেন, আরো বেশি, কিন্তু কখনোই মনে হয়নি যে মানে উনি দাদা, নিজের দাদা একদম সহোদর নন, পিঠোপিঠি দাদাই হয়তো, বা এত সুন্দর করে বলতেন। তো যাই হোক, তো প্রবীরদার সেই লেখাটা পড়ে মনে হচ্ছিল, তো আমি প্রবীরদার লেখা নিয়ে দীর্ঘ লেখা একটা লিখেছিলাম, প্রবীরদার ওই কবিতা সমগ্র বইটা নিয়ে, কারণ খুব আলোড়িত হয়েছি। পরেও আমি কিছুদিন আগেও অনিমেষ একটা বই সংখ্যা করছে, সেখানে ও চেয়েছিল আমার কাছে যে দিদি একটা যদি প্রবীরদার উপরে একটা সংখ্যা করছি, তো ওখানেও আমি একটা ছোট্ট করে প্রবীরদাকে নিয়ে লিখলাম। এবার প্রবীরদাকে নিয়ে মানে ডিটেল কবিতা আমি বলা খুব সুন্দরভাবে এখানে চিত্তদা বলেছেন, নীলাব্জ বলেছে, এবং আমরা সবাই বলবো। তো আমি ওই লেখাটা থেকেই জাস্ট দু একটা জায়গা একটু পড়তে চাইছি। হ্যাঁ, অনেক বড় সেরকম কিছু ইয়ে করে নয়, খুব কিছু কিছু জায়গা বেছে, যে জায়গাগুলো আমার প্রবীরদার লেখাতে বারবার ফিরে যেতে ইচ্ছে করে, এবং আমার মনে হয় যে কোনো পাঠকের কাছেই প্রবীরদার যে কারণেই ভালোবাসার কবি, এখান থেকে একটু পড়ছি। প্রতিবার গান থামলেই আমি ফিরতে শুরু করি তোমার কাছে, আর তাকে ডাকা হয় বিষাদ। ওই দিন কোট প্রবীরদার কবিতার লাইন দিয়ে, কবিতার হারানো পংক্তিগুলি অপেক্ষা করছে যেখানে, সেখানেই সূর্যোদয়। শুধুমাত্র নীল আর সবুজ তররেখার মধ্যে তফাৎটুকুই এই অন্তহীন প্রলাপ, যেখানে নীরবতা বিস্তৃত হয়ে থাকে। এই অদ্ভুত এক নির্মোহ কাঠামোর চলন আবেগের তারল্য আর প্রাবল্যকে অত্যন্ত সচেতন ভাবে ছেঁটে ফেলে কবিতার শব্দচয়ন, পংক্তিবিন্যাস, শিরোনাম এবং অন্তর্গত স্পেসের ব্যবহার, এই কয়েকটি ক্ষমতা 70 থেকে শুরু করে সাম্প্রতিক সময়কাল অব্দি একই রকম প্রাসঙ্গিক, সচেতন, সমান্তরাল কবিতা ধারায় এত দীপ্ত আর তীব্রভাবে থাকেন তিনি, তার প্রতি সম্ভ্রমে নতজানু হতে হয় বইকি। সময়ের প্রতিটি বাঁক, তার অভিঘাত, তার চলন, তার সংকট,
তার পরিণতি কবির চাপনচিত্রের পাতায় পাতায়। যেন সময়ের স্মরণে এক রেট্রোস্পেকটিভ, খণ্ডের হাত ধরে এক পূর্ণ সময়ের দিকে। যেন তিনি আলো ফেলছেন ছোট্ট ছোট্ট বৃত্তের ওপর, আর স্পষ্ট হয়ে উঠছে খুঁটিনাটি সমস্ত বাস্তবতা। কোথাও সেই বাস্তবতার ভেতরের অতি বাস্তবতার আভাস ইঙ্গিতটুকুর সংযত কথন ছাড়া অহেতুক ঘনিয়ে তোলা পক্ষপাত দুষ্ট বর্ণনার কোনো ভার নেই। তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর নিখুঁত উপস্থাপন, একেবারে সঠিক ভাবটি পাঠকের মস্তিষ্কের ধূসর ছুঁয়ে বুকের অলিন্দে জোর ধাক্কা মারে। একজন দক্ষ মালি যেমন নির্মম হাতে তার সাজানো বাগান থেকে নির্মূল করেন আগাছার অপ্রয়োজনীয় বিস্তার, প্রবীর রায়ের নির্মুখ সম্পাদনায় সেভাবেই কবিতা হয়ে ওঠে ছিপছিপে মেদবর্জিত স্বতন্ত্র এক ঝকঝকে দর্পণ। সেখানে খুব সহজ ছায়া পড়ে সত্তরের অস্থির উত্তাল দিনগুলোর, খুঁজে নেওয়া যায় সেই মুখগুলোকে। কোট, যারা বর্ষতা মানেনি, ডাক দিয়ে বলেছিল বুকের ভেতরে কতকাল হাওয়া নেই, সেই সবুজ ঢিপিটা যেটা পাহাড় হয়ে উঠবে এই আকাঙ্ক্ষায়। কোট, বন্ধুদের মৃতদেহের কথা ভেবে আমরা এইমাত্র যেখানে গেয়েছিলাম যুদ্ধের গান। আনকোট। এই গান লিখতে লিখতে প্রবীর দেখে ফেলে হাতুড়ি পড়ে থাকে, তারপরে অনেকটা স্পেস দিয়ে আমাদের হাত পড়ে থাকে। এই হাতুড়ির পড়ে থাকা আর হাতের পড়ে থাকার মাঝখানে প্রবীর পড়ে থাকতে দেখেন এক অনতিক্রম্য ব্যবধান, এক অনাকাঙ্ক্ষিত অথচ অমোঘ দূরত্ব। কি মারাত্মক এই স্পেসের ব্যবহার! তিনি এ সময় একের পর এক লিখছেন এমন সব কবিতা যাদের শিরোনাম যথাক্রমে পাপস, গিরগিটি, রাজনৈতিক, মুখোশের ঠোঁট, আমাদের তোষক। আমাদের তোষক কবিতায় লিখছেন, আমাদের তোষকের জন্য কাপাস তুলো যে বয়ে এনেছিল তার কাঁধে গভীর কালো দাগ, ওজন কাঁটার মতো মেরুদণ্ড হেলে পড়েছে আমাদের দিকে, পাথরের চেয়ে ভারী এই তুলো এখন আমাকে উঠতে দিচ্ছে না। এই কবিতাটা না পড়ে আমি কিছুদিন আগে, এই শীতকাল তো, লেপ ভাঁজ করতে করতে আমার প্রবীরের লাইনগুলো মনে হলো যে কবি লেপ মানে কবি স্পর্শ, এ মানে উষ্ণতা, আরাম, আমরা এরকম একটা ভাবি, অথচ লেপের তুলোটা যে বয়ে আনে তার কাঁধে যে দাগটা পড়ে যায় সেটা মনে করে প্রবীরদা বলছেন যে লেপটা এত ভারী মনে হচ্ছে যে আমি ঘুমোতে পারছি না, উঠতে পারছি না, পাথরের মতো ভারী। কি সাংঘাতিক সংবেদনশীল! আর প্রবীরদার খুব প্রিয় ছিল যে 80-র দশকের স্মরণ সভা কবিতাটি, এবং সব জায়গায় প্রবীরদা তো স্মৃতি থেকে বলতেন, সেখানে সেই অসামান্য লাইনগুলো। কালো বেটে শহীদ বেদির পাশে দাঁড়িয়ে বৃদ্ধা বললেন, আমার ছেলে ছিল ফর্সা লম্বা, হাসলে চোখের নিচ দিয়ে উড়ে যেত তিতির পাখি, আর গুলিটা লেগেছিল ঠিক ওখানেই। এই 6 লাইনের ভেতর বিস্তীর্ণ হয়ে যায় একটা দশকের স্বপ্ন, স্বপ্নভঙ্গ, সম্ভাবনা, হত্যা, রাজনৈতিক প্রহসন। যাবতীয় মধ্যবিত্ত তার কপালে যেন একটা বুলেট বিঁধে যায় ঠাট্টার মতো। পাঠকের মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ ঘটিয়ে প্রবীর স্টেশন চত্বরের ভিকিরিগুলোর দিকে তাকিয়ে দেখতে থাকেন শীতকালে তাদের ফাটল ধরা কালো পাতের হাতের পাতাগুলো, আর আমাদের চোখের সামনে ক্যালাইডোস্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, কোট, শীতকালটা উৎসবের, শীতকালটা মেলা আর সার্কাসের জন্য। ইতিহাস নামক 5 লাইনের একটা কবিতায় লেখেন, 1972 আমাদের জন্য ক্যারম স্ট্রাইকার নয়, আমাদের জন্য রাইফেল ট্রিগার। বলতে বলতে ইনডোর স্টেডিয়াম থেকে কয়েকজন ছুটে গেল বাইরে। 1982 তারা এখনো ফেরেনি। তো এইভাবে অনেকটা ডিটেল আছে, আমি সব জায়গাতে যাচ্ছি না, সামান্য আরেকটা জায়গা বলবো। এক একটা দশক পেরিয়েছে, তার কবিতায় এক এক রকম ভাবে নিজেকে দুমড়ে মুচড়ে সেই সময়ের প্রতিটি লক্ষণ ও চরিত্র তিনি শরীরে ধরেছেন, অথচ মৌলিকতার জায়গায় কোনো আপোষ নেই কোথাও। প্রকরণগত যে কৌশল তার অনায়াস আয়ত্তে, তা দীর্ঘ চর্চা ও তীব্র মননের সাক্ষী বয়ে চলেছে সর্বাঙ্গে। সঠিক জায়গায় থামতে না পারার যে অসুখে আক্রান্ত সংস্কৃত ও বিদ্য সমাজের অধিকাংশ মানুষ, প্রবীর আমাদের হাত ধরে নিয়ে যান সেই লক্ষ্যের দিকে। মুগ্ধ বিস্ময়ে দেখতে থাকি কিভাবে ঘর ও বাহির, সামাজিক ও ব্যক্তিগত,
সচেতন ও নির্গাম, যুক্তি ও অনুভব একের সাথে অপরে জায়গা বদল করছে, মিলেমিশে মূর্ত ও বিমূর্ত একাকার করে থাকছে প্রবীর রায়ের কথনে। কবিতার শব্দে কি ভাতের গন্ধ ভেসে আসে? কবিতার শব্দে কি রক্তপাত দেখা যায়? কবিতার শব্দে কি নখের আঁচড় দেখা যায়? এসব আমরা জানি না, প্রবীর রায় জানতেন। আর তাই রঙিন পালকের আড়াল সরিয়ে রক্ত মাংসের পাখি শরীরের বাস্তবতা আর মৃত পাখির পালকের সঙ্গে মানুষের ব্যবহারিক সম্পর্ক দুই তিনি চেনেন আর লেখেন। পাখিদের কথা আমি লিখি, কিন্তু পালকের কথা লিখতে মৃত্যুর কথা মনে পড়ে। তো প্রবীর রায়ের কবিতা আমার ব্যক্তি মানুষ আর কবিতা প্রেমিক পাঠক এই দুই সত্তাকে জীবনের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতে শেখায়। ভালোবাসা ছাড়া অন্য কোনো অভিজ্ঞান প্রয়োজন নেই এই দ্বিপদ জীবনের, এই বোধে নম্র ও প্রাণিত করে। কোথাও একটা প্রত্যয়ের সঙ্গে সময়ের মুখোমুখি হতে শেখায়, তার সঙ্গে উচ্চারণ করতে শেখায়। অনুরূপ বিভাজন আমি পারতপক্ষে মানিনি কখনো। দ্বিখণ্ডিত মানুষ কিংবা স্বদেশের মাটি, এই স্বল্প সময়ে ধুরন্ধর খেলা দেখে বাহবার হাততালি দিইনি যদিও, তবু সাহসের কাল যদি আসে খণ্ড প্রাণ জুড়ে এক তুমুল হল্লা দেব। ভেবে নিও, স্বভাব সাইরেন কোনো নিয়ম মানে না, শুধু ক্ষরণ ঘটায় মাথার ভেতর কোষে অর্বাচীন। যখন বলেন কোট, পাখিদের নিয়ে লেখা কবিতার কাল গত হয়েছে জেনেও তুমি ডানা মেলে মেঘের মধ্যে ঢুকে যাও, ভালোবাসো কিংবা ঘৃণার চেয়েও বেশি তিরস্কারে বশ করে রাখো ঠোঁটের ফল নিয়ে উড়ে যাও আড্ডার টেবিল থেকে। অনেকক্ষণ তোমাকে দেখি না, তারপরে আবার অনেকটা স্পেস দিয়ে অনেকক্ষণ তোমাকে দেখি না, প্রচুর স্পেস, তবু টের পাই কান্নার মতো কাঁপছে তোমার গান। এই গভীর প্রেমের উচ্চারণ, এই মৃদু কণ্ঠ, অনুভবের সুগন্ধির মতো ছড়িয়ে যাওয়া আর এই স্পেসের ব্যবহার কিরকম একটা আচ্ছন্ন করে ফেলে। পাঠককে তিনি টের পেতে দেন এই সাদাটুকু জোরে দেখা না দেখার মধ্যবর্তী সে অনুভবের গভীরতাটুকু। কান্নার মতো সেই গানের বেজে ওঠার সুর ভিজিয়ে দেয় চোখের পাতা অলক্ষ্যে অসাবধানে। আমাদের কত না বলা কথা, না বলতে পারা অথচ বলতে চাওয়া কথাগুলো প্রবীর রায়ের ভাষায় বলে ফেলতে পারি। সেই সব মানুষকে আমি চিনি যারা চোখের জল লুকিয়ে রাখে। তারা একটি জলাশয় তৈরি করে অন্তরালে, যার জন্য একটা ভিজে ভাব সবসময় মুখে থাকে। ডুব সাঁতার দিয়ে মাঝে মাঝে মুখ তোলে আর বলে ভালো আছি, ভালো আছি, বলতেই থাকে। আমাদের ভালো থাকতে শিখিয়েছেন আপনি প্রবীরদা, আপনার মতো করে বলতে শিখিয়েছেন ভালো আছি। ভালো থেকো তুমি, তোমার কবিতার মতোই ভালোবাসায় থেকো। আর তোমার কথাতেই আবারও বলি, নত যেন হওয়া যায় মানুষেরই কাছে, ঈশ্বরের কাছে নয়। অসাধারণ লিখেছ। কিছু মানে বলার ভাষা পাচ্ছি না। খুব সুন্দর হয়েছে লেখাটা। খুবই সুন্দর। মানে প্রবীরদার জন্য এইভাবেই বোধহয় লিখতে হয়। অসাধারণ এইভাবেই সব অসাধারণ। তত্ত্বকথা, সত্যি তত্ত্বকথা সরিয়ে এইভাবেই বলতে হয়। শুধু ভালোবাসাটুকু থাকে। সেই ভালোবাসাটুকু মাখিয়ে, কলমে মাখিয়ে এভাবেই বলতে হয়। আচ্ছা, এবার কিছু কথা আমরা চিত্তরঞ্জন দার কাছ থেকেও শুনবো। কবি চিত্তরঞ্জন হীরা। ব্যাপারটা হলো যে সময় দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, তাই না? হ্যাঁ, হাতে আর সময় বিশেষ আপনি বলুন। অদ্ভুত যতটা হয় আপনি বলুন। ব্যাপারটা অনিন্দিতা দারুণ বলেছেন। অনিন্দিতার একটা জায়গা আমি বলি, এই যে স্পেসের ব্যবহার, স্পেসের ব্যাপারটা নিয়ে আমরাও ভেবেছি, কেননা প্রবীরদার সৌভাগ্যক্রমে প্রবীরদার কয়েকটা বইয়েরই আলোচনা বই বেরোনোর পর লিখতে হয়েছে আমাকে। যতটুকু আমি পাঠক হিসাবে তাকে বোঝার চেষ্টা করেছি, দেখাটা তো অনেকদিন আগের থেকে, সেই দেখার সঙ্গে পরের পাঠ, এই যে দুটো ভাগ আমি দেখতে পাচ্ছি, যে গত 2 দশক উত্তরবঙ্গের এই যে শ্যামল ছায়া গড়ে তোলা, এই ব্যাপারটা প্রবীরদার প্রথম পর্বে ছিল না। প্রবীরদার ব্যক্তি মানুষটি ছিলেন এত নিভৃতচারী, কথা কম বলতেন, কিন্তু পরবর্তী পর্যায়ে যে তিনি একটি ছায়া দেওয়ার মতো একটি বৃক্ষ হয়ে উঠবেন উত্তরবঙ্গে, এটা আমাকে খুব অবাক করেছিল এবং খুব কৌতূহলীও করেছিল।
প্রবীরদার কবিতার কথায় আসি, ব্যক্তি মানুষের কথা অনেক তো বলা যাবে। প্রবীরদার কবিতা নিয়ে একটা অদ্ভুত দ্বিধা দ্বন্দ্ব আমি বিভিন্ন কিছু লেখায় আমি পেয়েছি। প্রথম যে কথাটা সেটা হলো যে প্রবীরদা কোন দশকের কবি, যে কারণে আমি লক্ষ্য করলাম যে কবিতার সমগ্র যখন বেরিয়েছে সেই সমগ্রে লেখা হচ্ছে দশক দিয়ে প্রবীর রায়কে বিচার করা হয় না। এটা খুব যথার্থই লেখা হয়েছিল, কারণ আমিও লিখতে বসে প্রবীরদাকে যখন আবিষ্কার করার চেষ্টা করি তখন দেখি প্রবীরদা 70-এর শুরু থেকে লিখতে শুরু করলো। প্রবীরদার প্রথম বই বেরোলো 80 সালে, আর সেখানে দেখা যাচ্ছে তিনি প্রথম দিকের কবিতাগুলো বাদ দিয়ে উনি 78-79 সাল এই পর্বের কবিতা দিয়ে প্রথম গ্রন্থ করছেন। আজ ফিরে পড়তে এসে আমি দেখি, এবং উত্তম দাস তার নির্বাচিত কবিতার ভূমিকায় যথার্থই লিখেছিলেন। উত্তম দাস খুবই আমাদের কাছে মান্য প্রাবন্ধিক এবং কবিতা আলোচক। তিনি যথার্থই বলেছেন। আমি আজ ফিরে পড়তে বসে তার ম্যাজিক লণ্ঠন, তার অন্যান্য বই পড়তে গিয়ে পরবর্তী বইগুলো পড়তে পড়তে আমি লক্ষ্য করলাম প্রবীরদার প্রথম কাব্যগ্রন্থ যখন বেরোচ্ছে তখনই তিনি ভাষাটা তৈরি করে নিয়েছেন। এই যে তৈরি নির্মিত ভাষায়, নির্মিত মানে স্বনির্মিত ভাষায়, নিজের একটি ভাষা নিয়েই কবিতায় আসা। এবং উত্তমদা বলছেন যে তার প্রথম দিকের অর্থাৎ শুরুর লেখার ইতিহাসটা আমরা হারিয়ে ফেললাম, তিনি প্রথম দিকের কবিতাগুলো ফেলে দিয়েছেন বলে। এটা হয়, এটা অনেক কবির ক্ষেত্রেই হয়। কিন্তু প্রথম গ্রন্থের কবিতা যদি তার সিগনেচারটা চিনতে সাহায্য করে, সেটা কিন্তু একজন কবির ক্ষেত্রে বা পাঠকের ক্ষেত্রে সেই কবি ভীষণ, কবির ক্ষেত্রে যেমন এটা খুব প্রয়োজনীয়, পাঠকের কাছেও এটা খুব গ্রাহ্য এবং মাননীয় হয়ে ওঠেন কবি। আমি লক্ষ্য করেছি যে পরপর অনেকগুলো বই, প্রায় প্রথম দিকে 6-7টি কাব্যগ্রন্থের ভাষাগত পরিবর্তন না করে তিনি তার কাব্যের মধ্যবর্তী তার অভিজ্ঞতা এবং চিত্ররূপ নিয়ে তিনি যথেষ্টই ভাবনা চিন্তা করেছেন। কিন্তু এই রূপ কম কথায়, এই যে চিত্রময়তা, এই যে চিত্ররূপ নির্মাণের যে চেষ্টা, সেটা কিন্তু তার মেলামেশার জগৎটা থেকেই বোঝা যায়। মেলামেশার জগৎটা আমি আগেও বলেছি, মহাদিগন্ত এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে যে কবি লেখকরা এবং আমরা পরবর্তী 80-র দশকের কবি যারা সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হলাম, বিশেষ করে এই 60-এর সঙ্গে 80-র যে মেলবন্ধন, মাঝে প্রবীরদার যে কারণে 70 না 80 এই দ্বিধাদ্বন্দ্বে প্রবীরদার নিজস্ব কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কিন্তু যারা প্রবীরদার কবিতা নিয়ে আলোচনা করতে বসছেন তাদের কাছে এটা দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি হয়ে রইল যে প্রবীরদা কোন দশকের কবি। আসলে ভাষা, প্রবীরদার ভাষার সঙ্গে 70-এর ভাষার কোনো তেমন ভাবে, খুব সামান্য হয়তো কোনো কবির ভাষা যায়, কিন্তু প্রবীরদা এমনই একটি ভাষা পেয়েছেন বা নির্মাণ করে নিয়েছেন যে 60-এর শ্রুতির কবিদের সঙ্গে তার একটা যায়। উত্তম দাস সেক্ষেত্রে বলছেন যে শ্রুতির সঙ্গে মেলামেশা করা সত্ত্বেও প্রবীরদার কবিতায় সেই চিত্ররূপময়তাটা নেই, আছে দৃশ্যরূপ। আমি এটাকে খুব ভীষণভাবেই লক্ষ্য করেছি। আর এই দৃশ্য রূপের মধ্যে দিয়ে অনেক কথা বলা, অনেকগুলো আমার প্রিয় কবিতা অনিন্দিতা পড়েছেন, এবং আমি লক্ষ্য করলাম যে তৃতীয় কাব্যগ্রন্থ খুব গুরুত্বপূর্ণ তার। এই তৃতীয় কাব্যগ্রন্থ বরফ প্রকাশিত হয়েছিল 84 সালে, কিন্তু সেখানে যে কবিতাগুলো আছে 81-83 সালে। লক্ষ্য করা যাচ্ছে শ্রুতি শাস্ত্র বিরোধী আন্দোলন, হাংরি শ্রুতি শাস্ত্র বিরোধী এবং ধ্বংসকালীন এই আন্দোলনগুলো 60 দশকের খুবই গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যের ভাষা কাঠামো এবং আঙ্গিক বদলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। প্রবীরদা যে সময় লিখছেন সে সময় এই আন্দোলনগুলো স্তিমিত হয়ে গেলেও যে কবিদের সঙ্গে তিনি ওঠা বসা করছেন, সেই কবিদের ভিতরে কিন্তু সেই কাঠামো, সেই চারিত্রিক বৈশিষ্ট্য রয়ে গেছে। কারণ হাংরির মতো উচ্চকিত ছিলেন না শ্রুতির কবিরা, বা শাস্ত্র বিরোধী আন্দোলন যারা করছেন তারা গদ্যের কাঠামো ভাঙার জন্য আন্দোলন করছেন, তখন অতীন্দ্রিয় পাঠক ভীষণভাবে মহাদিগন্তের সঙ্গে ছিলেন। আর জয়শীলা অ্যান্টি পোয়েট্রির কথা বলেছেন, এই অ্যান্টি পোয়েট্রির কথা এসে যায় প্রবীরদার
বা পংক্তি নির্মাণের ক্ষেত্রে, কিন্তু অ্যান্টি পোয়েট্রির যে জার্ক, যে জার্কটা, সেই জার্কটা কিন্তু কবিরদার কবিতা নয়। কবিরদার কবিতা হলো মগ্ন পাঠের, কবিরদার কবিতা শ্রুতির মতন ভীষণভাবেই ভেতর বাড়ির আলো নিয়ে একটু একটু করে পরত খোলার জন্যে, পরত খোলার মতন আবহ তৈরি করে কবিরদার কবিতা নির্মিত হয়েছে। কম কথায় এই যে প্রবীরদারকে জানা, এবং অদ্ভুতভাবে সবার সঙ্গে, হ্যাঁ, অ্যান্টি পোয়েট্রির কথা বলছিলাম, অশোক চট্টোপাধ্যায়, ঈগল পত্রিকার সম্পাদক অশোক চট্টোপাধ্যায় ভীষণভাবেই মহাদিগন্তের সঙ্গে সে সময় জড়িয়েছিলেন। তাই প্রত্যেকের সঙ্গে যে মেলামেশা, আদান প্রদান, ষাটের কবিদের বিশেষ করে কবিরা আমাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করেছেন। তাদের সঙ্গে মেলামেশা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কবিতার বৈশিষ্ট্য, এই আত্মকীয় উপলব্ধির প্রকাশ যেটা বলা হয় শ্রুতির ম্যানিফেস্টোতে ছিল, উপলব্ধির প্রকাশ একটা গুরুত্বপূর্ণ। এটা কবিতার মধ্যে কিন্তু এটা ভীষণভাবে এসেছে, উপলব্ধির প্রকাশ, অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধির প্রকাশ। এই ছোট 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 কবিতার মধ্যে দিয়ে আমি একটি কবিতা পড়ে আরো অনেক অনেক কথা বলতে ইচ্ছে করে, বলা যায়, কেন কবিতার সঙ্গে অনেক অনেক দিন কাটিয়েছি। স্মরণসভা কবিতাটা খুবই আমার ভালো লাগা কবিতা, অনিন্দিতা পড়লেন। আমি আরেক একটি কবিতা পড়ে আমি আমার কথা শেষ করি, সময় অনেকটাই পেরিয়ে এসেছি আমরা। নিরুদ্দেশ। বিবাহ বিচ্ছেদের পর মহিলার কোমর জুড়ে গড়ে উঠেছিল রূপলী আশ। আড্ডার টেবিলে পুরুষ বন্ধুদের প্রায় বলতেন জল ও মৎস্যকন্যার গল্প। নিচের ঠোঁটে কালো তেল, পিঠে বেতের চিহ্ন। এই হলো প্রবীরদার কবিতা। তিনি কম কথায় একটি মানুষের জীবন এবং বলা যায় একটি উপন্যাস রচনা করলেন এই কবিতার মধ্যে। আমার পড়তে পড়তে ব্যক্তিগত অভিজ্ঞতা বারবার এটা মনে হচ্ছিল, এই ধারার কবিতা পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গে সংহত কবিতা আন্দোলন যে দানা বেঁধেছিল, আমার মনে হয় তার পিছনে শ্রুতির যে পাঠ অভিজ্ঞতা, শ্রুতির সঙ্গে মেলামেশার একটা অভিজ্ঞতা প্রবীরদাকে সমৃদ্ধ করেছে, এবং সেটাই উত্তরবঙ্গে প্রকাশ হয়েছে। এবং উত্তরবঙ্গের কবি, আমার তরুণ কবি ভাই বন্ধুরা কিন্তু এই যে সংহত কবিতা চর্চার যে চেষ্টা, কম কথায় অনেক কিছু বলার যে চেষ্টা, এটা কিন্তু এখান থেকে এসেছে বলে আমার মনে হয়। আর তার ছায়া অবশ্যই দিয়েছেন প্রবীরদা। প্রবীরদা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রবীরদা এখন সুস্থ থাকুন, এটাই আমি বলবো। ভীষণভাবে সুস্থ থাকুন, কবিতায় থাকুন। এছাড়া আমার আর বলার কিছু নেই, এটুকুই। অনেক ধন্যবাদ চিত্তদা। সত্যি প্রবীরদা এখন ভালো আছেন, তিনি সাথে আছেন এবং ভালো আছেন। এই একদম সব অসুখ সেরে গেছে, আনন্দে আছেন। হ্যাঁ, আর কোনো রোগ নেই। না না না। আচ্ছা, এবার সময় তো কমে আসছে, আমাদের আরো কিছু জিজ্ঞাসা আছে, জানার আছে। অভিশ্রুতির কাছে যাই। অভিশ্রুতি জল্প পত্রিকার সাথে জড়িত ছিল, তো সেই জল্প পত্রিকা প্রবীরদার হাতে একটু একটু করে রূপ পেয়েছে, এবং তাতে সহযোগী হিসেবে তরুণ কবিরা সবসময় সাথে ছিল। তো অভিশ্রুতির কাছে আমি জানতে চাইবো সেই পত্রিকার শুরু, জন্মলগ্ন এবং তাকে বহন করে নিয়ে যাওয়া অল্প কথায় তুমি আমাদেরকে জানাও। এটা পাঠক মানে যারা দর্শক বন্ধুরা তাদেরও দাবি যে আমরা জল্প পত্রিকার কথা জানতে চাই। হ্যাঁ, আমরা জল্প পত্রিকায় তো নিয়মিত লিখতে হতো আমাদের প্রবীরদার ডাকে নিয়মিত লিখতাম। শেষ ফোনটাও আমি ভেবেছিলাম যখন প্রীত ফোন করেছে, আমি প্রবীরদাকে আমি ফোনটা তুলেই আগে বলেছি, প্রবীরদা আমার লেখাটা তৈরি হয়ে গেছে, আমি পাঠিয়ে দেব, আমার একটু দেরি হয়ে গেল, আমি পাঠিয়ে দেব। তখন প্রীত আমাকে এই ভয়ঙ্কর খবরটি শোনালো। আমি সেই খবরটা শোনার আগে আমি বলে ফেলেছিলাম জল্প পত্রিকার কথাই। তো সেই জল্প পত্রিকা প্রবীরদার সাথে ভীষণভাবে জড়িত, তুমি বলো কিছু। জল্প পত্রিকা নিয়ে প্রবীর জেঠু সবসময় ভীষণ রকমের একটা আনন্দে থাকতেন। আমার মনে পড়ে যে এটা আমার সোমনাথদার কাছ থেকে শোনা। সোমনাথদা আমাদের পত্রিকার আর একজন কবি বন্ধু। তো সোমনাথদার কাছ থেকে শোনা যে প্রবীর জেঠু যখন পড়ে যায়, মানে যেই অ্যাক্সিডেন্টটা ঘটে বাড়িতে, তার আগের মুহূর্তে সোমনাথদাকে ফোন করে এই জল্প পত্রিকার কথাই আলোচনা করছিল। এবং সেই সময়টা যদি মানে বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যায় আর কি, বিশ্লেষণ করে বোঝা যায় আর কি, যে ফোনটা কেটে উঠেই হয়তো গিয়ে
তিনি রান্নাঘরের সামনে পড়ে গেছিলেন এবং তারপরেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে। জল্পপত্রিকাকে ভীষণ ভালোবাসতেন এবং প্রত্যেকটা লেখা নিয়ে প্রত্যেকটা জল্পপত্রিকার যখন তৈরি হতো প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড এবং কিভাবে কি হবে সবসময় এটা নিয়ে একটা মানে এটা নিয়ে উনি মেতে থাকতেন এবং তার একটা প্রচন্ড ভালো লাগার জায়গা ছিল। আমার যেটা মনে হয় আমি জল্পপত্রিকার ছবির দিকটা দেখার চেষ্টা করতাম, ছবি আঁকার দিকটা, মানে অঙ্কনের বিষয়, অঙ্কনের বিভাগটা। এবং সেখানে যখন ইমেল করা হতো, কেউ যখন ছবি পাঠাতেন, কোনো শিল্পী যখন ছবি পাঠাতেন, এবং তখন আমাকে ফোন করে বলতেন, অভিশ্রুতি ছবিগুলো খুব সুন্দর এসছে, তুমি একবার দেখে যেও। এবং আমার মনে হতো আমি বিশ্লেষণ করার আগে উনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করতেন শুধুমাত্র ছবিটার মানে ছবি যে বিশ্লেষণ করার জন্য যে একটা ভালোবাসার দরকার হয়। শুধুমাত্র আমরা অনেক সময় এরকম করি যে আহ ছবির রং বা ছবির প্রকৃতি এসবের ভিত্তিতে ছবিকে মানে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং কোনটা রাখবো না এরকম ইয়েগুলো করি। যদি আমরা চেষ্টা করতাম সব ছবি রাখার, কারণ প্রত্যেকটা ছবি মানে প্রত্যেক শিল্পী ভালোবেসে আঁকেন, কিন্তু প্রবীর জেঠুর সেই বিশ্লেষণটার মধ্যে একটা অদ্ভুত রকমের ভালোবাসা দেখতে পেতাম এবং এত ভেতর থেকে উনি সেটাকে অনুভব করতেন এবং অনুভব করে সেগুলোকে রাখতেন। এবং আমার মনে হতো আমি সেটা মানে আমার দেখার কোনো প্রয়োজনই পড়তো না। এবং সবসময় প্রবীর জেঠু একটা কথা বলতেন যে আমি ছবি আঁকতে পারি না অভিশ্রুতি, কিন্তু আমার ওনার চিন্তাধারায় সবসময় মনে হয়েছেন তিনি যদি ছবি আঁকতেন তিনি একজন ভালো শিল্পী হতে পারতেন। কিন্তু তিনি বলতেন যে তিনি ছবি আঁকতে পারেন না, কারণ যখন ছবি সিলেকশন হতো এত সুন্দর এত দক্ষভাবে ছবিগুলো, মানে এত দক্ষতার সাথে ছবিগুলো উনি সিলেক্ট করতেন, আমাকে খুব মুগ্ধ করতো, আমাদের সকলকে খুব মুগ্ধ করতো। আর প্রত্যেকটা শিল্পের প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন, যেমন গান, উনি গান গাইতে ভালোবাসতেন, আমরা শুনলাম গান, গান, কবিতা, প্রত্যেকটা শিল্প, ছবি আঁকা, ফটোগ্রাফি, প্রত্যেকটা শিল্পের প্রতি ভীষণ রকমের মানে একটা ভালোবাসা তার ছিল। এবং জল্পপত্রিকার কাজটা এখন আমরা বন্ধ রেখেছি কিছু কারণের জন্য, কারণ আমাদের এটা খুব খারাপ লাগার জায়গা যে প্রত্যেকের লেখা আমাদের কাছে এখনো রয়ে গেছে, এখন আমরা সেগুলো প্রকাশ করতে পারিনি কিছু ওয়েবসাইটের কিছু সমস্যার জন্য। যদিও আমরা আমি দেবারতী, সোমনাথ দা অনেক চেষ্টা করেও সেটা এখন অব্দি ঠিক করতে পারিনি, তবে ঠিক করতে পারলে আশা করি আমরা প্রকাশ করতে পারবো এবং আমরা সেই আশাই রাখছি। তবে জল্পপত্রিকাটা জেঠুর একটা ভীষণ ভালো লাগার জায়গা, ভীষণ ভালো লাগার জায়গা এবং প্রচন্ড ভালোবাসার একটা জায়গা। এই অনেক ধন্যবাদ তোমাকে অভিশ্রুতি। শুধু তো জল্পপত্রিকা নয়, এখন বাংলা কবিতার কাগজের একদম একজন একদম স্তম্ভ একদম হচ্ছেন প্রবীর রায় এবং অতনু বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে ছাড়া আমরা এখন বাংলা কবিতার কাগজের কথা ভাবতেও পারতাম না। ঠিক ঠিক। তো প্রত্যেকটা পত্রপত্রিকাকে নিয়েই উনি ভীষণ পরিমাণে মানে ভীষণ মানে ওনার প্রত্যেকটা কথায় বোঝা যেত তিনি কতটা ভালোবাসেন। প্রচন্ড এক্সাইটেড থাকতেন যখন কোনো নতুন পত্রিকা প্রকাশ হবে এবং তার আগে ভীষণ এক্সাইটেড থাকতেন। আমরা চেয়েছিলাম যে সবাই মিলে আবার নতুন করে সবকিছু, তো সেটা আর হলো না। আমাদের অত্যন্ত দুঃখের একটা দিন আর কি। আজকে জন্মদিন, সেই সঙ্গে দুঃখেরও দিন, সব মিলেমিশে একটা অদ্ভুত অনুভূতি। তো সেই অনুভূতিটুকু নিয়ে আবার নীলাব্জর কাছে যাই। নীলাব্জ যদি কিছু কথা বলে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি জাস্ট দু একটা কথা বলে আমার বক্তব্য যেটুকু বাকি আছে মিটিয়ে ফেলি। অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরেই চলছে, খুব ভালো লাগছে, মানে সবাইকে আশা করি খুব এনজয় করছে। দিদিমণি মানে অনিন্দিতা গুপ্ত রায়ের একটা জায়গার থেকে আমি একটু নেব, সেটা হচ্ছে যে সমকাল, সংকট, প্রতিটা বাঁক, এটা একটা দিদিমণি তার লেখার মধ্যে লিখেছিল কবিতার সম্বন্ধে। সেটা আমার ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয় যে একটা লোক সে ব্যক্তিগত জীবনে অতখানি নম্র, ভদ্র, সজ্জন, সুভদ্র, মানবিক, কিন্তু সে একই সাথে, অথবা এটাই বোধহয় স্বাভাবিক, মানে সমকালীন সমাজ ও রাজনীতির অভিমুখ সম্বন্ধে তার একটা সুস্পষ্ট চেতনা এবং বক্তব্য আছে এবং সেটা সে বারবার প্রকাশ করেছিল। যেমন এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, কিন্তু আমার মনে পড়ছে, আমি স্ত্রী থেকে বলছি, বর্গ পরিচয় বইতে সম্ভবত ওনার দুটো লাইন ছিল একটা কবিতার, যে পরিশিষ্টে
লেখা আছে ধর্ম অর্থে শাসকের রং। ঠিক। হ্যাঁ, মানে এই একটা জায়গা, এবং সে বারবার সেটা মানে করেছে। এবং আরেকটা জিনিসও মনে হয় পাশাপাশি, এই যে সংহত চিত্তদা যেটা বললেন, এবং আমরা জানি যে সংহত শ্রুতি, এই সবগুলোর একটা প্রভাব, মিশ্র প্রভাব। এবং সেই লোকটাই কি অদ্ভুত একটা কবিতা, আমি একটু পড়ি, জাস্ট এটা পড়ে আমার বক্তব্য শেষ করব। মানে ওই ওই কথাগুলো যে লিখছেন, তিনি এটাও লিখছেন, কবিতার নাম ফটোগ্রাফ। গাছটার জীবন বিফলে যায়নি। প্রবিদ্যায় তো নিজেই একটা বটবৃক্ষ, সবাই বললেন, অভিশ্রুতিও বললেন, শ্যামল ছায়া সেই প্রসঙ্গে। যাই হোক, কবিতার আমি পড়ি, কবিতার নাম ফটোগ্রাফ। গাছটার জীবন বিফলে যায়নি, ফুল ফল ও পাখিদের জীবন আলাদা আলাদা। মানুষের মতো তারাও কিছুদিন পরে চলে যায়। অনেকের ছবি থাকে, কারো থাকে শিকড়ের দাগটুকু শুধু। গাছটিও জানতো এইসব, মানুষের কাছেই জেনেছে। কি অসাধারণ। হ্যাঁ, এটা অনেক অদ্ভুত। মানে প্রবিদ্যার এন্টায়ার জীবনের সবটা মানুষ, ইন্টারাকশন, ভালোবাসা, এবং বোধহয় এই কবিতার মধ্যে উনি বলে ফেলেছেন। আর কি অদ্ভুত লাগে এই শেষ বইটা, বন্দিকালে। এবং বন্দিকাল আমার কাছে তো খুব স্পেশাল বই, কারণ একটা ছাপার অক্ষরে আমার নাম উৎসর্গের পাতায় রয়েছে। পৃথিবীতেই একটি বই, এর আগে অনিন্দদা এবং বারিন্দা তারা তাদের ইবুক আমাকে উৎসর্গ করেছেন, কিন্তু একটা ছাপার অক্ষরে একটা বইতে আমার নাম রয়েছে উৎসর্গপত্র, এটা আমার কাছে একটা অসম্ভব একটা তৃপ্তির একটা জায়গা। তো এই 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 বইতেই আরেকটা কবিতা, সেটা 4 লাইনের একটা কবিতা, সেটা আমার পড়তে ইচ্ছা করছে। কবিতার নাম দুরূহ। ভারতবর্ষের প্রতিটি বর্ণই আমাকে লিখেছে, পৃথিবী শব্দের প্রতিটি বর্ণই আমাকে লিখেছে, মানুষ শব্দটির প্রতিটি বর্ণই আমাকে লিখেছে, কোথাও আমাকে পড়া যাচ্ছে না। আচ্ছা। এই প্রবীর রায়, মানে সত্যি আর কিছু, মানে আর এরপর আর কি বলার থাকে। সত্যি এরপর এই কবিতাটাই বোধহয় মানে বলা হয়ে যায় প্রবীরদা সম্পর্কে। আসলে এমন একজন মানুষ যে অনেক দিক, মানে একটা দিক নিয়ে আলোচনা করতেই বোধহয় আমাদের একটা অনুষ্ঠান লেগে যাবে। ঠিক। মানবিক প্রবীর রায়, তাকে নিয়ে আলোচনা করে সবার কাছে অনেক অনেক স্মৃতি, সবার ঝুলিতেই প্রবীর রায়, সেই মানবিক প্রবীর রায় রয়েছেন। প্রবীরদার কবিতা নিয়ে আলোচনা করলেই সবাই তার মধ্যে অনেক কিছু সংযোজন করতে পারবে। এক একজনের কাছে প্রবীর রায়ের কবিতার অভিজ্ঞতা এক এক রকম। তো এইভাবেই প্রবীরদা আমাদের কাছে চিরদিন থেকে যাবেন আর কি। আমরা সবসময় প্রবীরদাকে কাছে পাবো তার লেখার মধ্য দিয়ে, তার সবকিছুর মধ্য দিয়ে। একটা ছোট্ট ক্লিপিং আছে, তো সেটা আমরা একটু শেয়ার করি, একটু দেখি।
এটা দেখলাম না, শুনলাম। শেয়ার হয়নি বোধহয়, বুঝলে, মানে স্ক্রিনটা বোধহয় শেয়ার হয়নি, মানে খালি মিউজিকটা পেলাম। তাই হ্যাঁ। এরকম সমস্যা হলো? এটা শুধু আরেকবার শুনতে দেখা পাচ্ছি। দেখা গেল না। ভিডিওটা আরেকবার শেয়ার check হয়নি করে বোধহয়। নিলে খুব সুন্দর একটা ছিল ভিডিও আর কি। হয়নি স্ক্রিনটা। হ্যাঁ, এবার বোঝা গেল। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, দারুণ, দারুণ, দারুণ। দারুণ, খুব খুব সুন্দর। খুব সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছর ভালো কাটুক। প্রবীরদার মতো আমরা সবাই ভালো থাকি। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে আবার কোনোদিন, আবার কোনো অবশ্যই। অনুষ্ঠানে। নিশ্চয়ই আমরা আবার অপেক্ষায় একত্রিত হব। অপেক্ষায় থাকবো আবার দেখা হওয়ার। একদম আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে।